নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম এবং এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, সরকারকে নিয়ে উগ্রবাদী বক্তব্য দেওয়ায় তাদের বিরুদ্ধে এবার কঠিন অ্যাকশন নিয়েছেন সরকার। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্য বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে। সে বলছে যে আপনার সব ফাঁস করতে হবে, করো, সমস্যা নাই তো। জামাত ইসলাম বাংলাদেশে ১ নম্বর মুনাফিক দল। এনসিপি জামাতেরই আর একটা শিশু সংগঠন। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না। নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। নাসিরুদ্দিন পাটোয়ারি মনে করবো যে বাংলাদেশে যদি একজন ব্রেনলেস পিপল থাকে, যার ব্রেন হাঁটুতে থাকে, সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি। এই নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য ঢাকা ৮ আসনের সম্মানিত সংসদ সদস্য মির্জা আব্বাস ভাই আজকে হাসপাতালের বিছানায়। জামাত এবং এনসিপি কি এই জাতীয় সংসদে তাদের যে সদস্য পদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করবেন কিনা? কাজটা কিন্তু ঠিক হলো না। গতকাল রাতে আবারও হামলার ঘটনা ঘটেছে এনসিপির উপর। এনসিপি কে নিয়ে রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না। আমার কি মনে হয় জানেন, দুনিয়াতে এই প্রথম, পৃথিবীতে এই প্রথম কোন সরকারি দল বিরোধী দলের পতন চায়। কোনদিন শুনছেন যে সরকারি দল বিরোধী দলের পতন চায়? এই প্রথম দেখলাম। দর্শক আসসালামু আলাইকুম। অবশেষে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম সহ বিশেষ কয়েকজন নেতাকর্মী কঠিনভাবে ফেসে গেছেন। সরকারকে নিয়ে উগ্রবাদী বক্তব্য, সরকারকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য দিয়েই চলেছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। অবশেষে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। স্পষ্ট ভাষায় রাশেদ খান বলতেছে যে ভারসাম্য হারিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। মানে অতি শীঘ্রই তাকে মানসিক ডাক্তার যদি না দেখানো হয় তাহলে তিনি পাগল হয়ে যাবে, এনসিপি একটা নীতি হারাবে। দর্শক, এমনই তিনি বক্তব্য দিচ্ছেন। তো সবকিছু মিলে আজকের ভিডিওতে নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য দেখতে পারবেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতাকর্মীরা কিভাবে সরকারকে নিয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারকে নিয়ে উগ্রবাদী এবং তাদেরকে নিয়ে বিতর্কমূলক, এবং রাশেদ খান এমনও দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালি দিয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি দেখবেন। সরকার এনসিপির বিরুদ্ধে কি কি অ্যাকশন নিল, কার বিরুদ্ধে মামলা করলো, কারে আটক করলো। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। নাসিরুদ্দিন পাটোয়ারি মনে করবো যে বাংলাদেশে যদি একজন ব্রেনলেস পিপল থাকে, যার ব্রেন হাঁটুতে থাকে, সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে তুরস্কের গোয়েন্দা সংস্থার কোনো আতাত আছে এবং রয়ের ডিপ স্টেটের সাথে তার যোগাযোগ আছে। নীতি হতে হবে একটি শিষ্টাচারবদ্ধ রাজনীতি, হতে হবে জনগণের জন্য। খুন হত্যাকাণ্ডের বিচার যেভাবে শুরু হচ্ছে সেগুলোকে বানচাল করার জন্যই এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কিছু শয়তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এটি আসলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রাজনীতি হতে পারে না। সে হয়তোবা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে, অথবা সে মিডিয়ার অ্যাটেনশন চাচ্ছে, যার কারণে এ ধরনের অদ্ভুত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। আপনি দেখেন বাংলাদেশ একটি সুন্দর সুষ্ঠু সময়ের মধ্যে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের উদ্যোগ গ্রহণগুলো করছে সেটি আসলে সাধুবাঞ্জক। বাংলাদেশে এই যেভাবে ডিফেন্স অগ্রগতি হচ্ছে, দেশের যে গুম খুন হত্যাকাণ্ডের বিচার যেভাবে শুরু হচ্ছে সেগুলোকে বানচাল করার জন্যই এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কিছু শয়তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যারা স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশ যাতে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে না যেতে পারে সেজন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু এর মধ্যবর্তী সময়ে বহির্বিশ্বের কোনো এক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো ব্যক্তিরা দেশে যাতে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় সেজন্য তারা কাজ করে যাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে তুরস্কের গোয়েন্দা সংস্থার কোনো আতাত আছে এবং রয়ের ডিপ স্টেটের সাথে তার যোগাযোগ আছে। সেজন্য আমরা বলতে চাই যে আসুন, এই দেশটা আপনার আমার সবার। আমরা কেন বহির্বিশ্বের কাছে যাব? বহির্বিশ্বের সাথে কেন আমাদের কোঅর্ডিনেশন, গোপন যোগাযোগ থাকবে? আমরা এই দেশকে সবাই মিলে, জেনারেল জিয়াউর রহমান যেভাবে এই দেশের প্রতিটি মানুষের কথা শুনতেন, জেনারেল জিয়াউর রহমান যেভাবে প্রতিটি মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছে মানুষের জন্য কাজ করতেন, সেই আলোকে জেনারেল জিয়াউর রহমানের আদর্শে আমরা উজ্জীবিত হয়ে এই সরকারকে সহযোগিতা করি। কাজটা কিন্তু ঠিক হলো না। গতকাল রাতে আবারও হামলার ঘটনা ঘটেছে এনসিপির উপর। জৈন্তাপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রা শেষে সিলেটের জৈন্তাপুর থেকে সিলেটে ফেরার পথে নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলা। এইটা কেমন কথা? এটা তো ঠিক না।
আমি তো বারবার বলি যে এই নাসিরুদ্দিন পাটোয়ারির তার যেই উদ্ধত আচরণ, কথাবার্তা, সেগুলো দেখলেই রাজনীতি সম্পর্কে, তরুণদের সম্পর্কে আমার বিরূপ একটা ধারণা তৈরি হয়। এবং আমি তীব্রভাবে বারে বারে প্রায় বলা যায় যে মাসে 2-4 বার, 5 বার, 10 বার আমি এই আলোচনাগুলি সামনে আনি। কারণ তরুণরা যেখানে ভবিষ্যৎ, তরুণরা যেখানে সমাজ পরিবর্তন করবে এবং রাজনীতিটা তারা গ্রহণ করেছে, তারা সাকসেসফুল হবে। কিন্তু দেখেন ককরোচ জনতা পার্টি, এদের কেন্দ্রীয় নেতারা কখনো কি গালাগালি করে? তারা মার খায়, মার দেয় না। এই যে একটা মানসিকতা দিয়ে আজকে সারা ভারতের মানুষের মন জয় করছে, সেখানে আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির এই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে ধরনের বক্তব্য দেয়, তারপরে সালাউদ্দিন আহমেদ, বেয়াদব সালাউদ্দিন, ইশরাক হোসেন সম্পর্কে, মির্জা আব্বাস সম্পর্কে, অনেক নেতা সম্পর্কে যে ধরনের বলগাহীন উক্তি, এগুলি কিন্তু খুব দুঃখজনক। কিন্তু তার মানে এই না যে তাদের সভা সমাবেশে বাধা দিতে হবে। আজকে এই যে 3 দিন দফায় দফায় যে হামলা, মারধর, কেন? এতে বিএনপির লাভটা কি? বিএনপি একটা গুরুত্বহীন বিষয়টাকে কেন গুরুত্ব দিয়ে সামনে আনছে বারবার? এটা খুবই ভালো কাজ হচ্ছে না। রাজনৈতিক কালচার বদল প্রধানমন্ত্রী তো নিজেই করেছেন। দেখেন উনি এত নির্যাতন, এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে বিএনপি রাজনীতির জন্য, যেখানে বিএনপিকে নির্মূল করা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল। আজকে দেশে ফেরার পর থেকে এই পর্যন্ত ওনার মুখ থেকে শেখ হাসিনার নাম শোনা গেছে? বা অন্য কোনো নেতাদের নামে? তিনি তো এখন যা খুশি তাই বলতে পারেন, এবং এটা বাংলাদেশ টেলিভিশন সহ সমস্ত টেলিভিশন লাইভ সম্প্রচার করে। কিন্তু তিনি কি করছেন? করছেন না। তিনি একটা রাজনীতির উন্নত কালচার স্টাবলিশ করছেন। সেখানে এই গাড়িতে হামলা, এই ধাক্কাধাক্কি, এই যে এমন না যে বিশাল শক্তি নিয়ে হাজার হাজার লোক সিলেটে নেমে গেছে এনসিপির পিছনে, তাও তো না। তাহলে কেন এই গুরুত্বহীন বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দফায় দফায় মারপিট হচ্ছে? গত 3 দিন 4 দিন ধরে কিন্তু রাজনীতির প্রধান শিরোনাম হচ্ছে এনসিপি, মানে গাড়ি ভরে হামলা, এনসিপি নেতাদের উপর হামলা, এসব তো নানান বিষয়। এগুলি কোনো শুভ লক্ষণ না। দর্শক, জামাত এবং এনসিপি কি এই জাতীয় সংসদে তাদের যে সদস্য পদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করবেন কিনা? পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তারা পদত্যাগ করতে পারেন। আজকের এই সময়টিতে এটি পিলে চমকানো খবর বটে। আর যদি তারা পদত্যাগ করেন, কোনো অবস্থাতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দে হ্যাভ টু লিভ। এবং এই বিষয়টা জামাত এনসিপি খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। এবং এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে যে তাদের দেশি বিদেশি যে শক্তিগুলো, বন্ধুগুলো রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লব ঘটানোর জন্য গত 3-4 বছর ধরে মূলত জামাত এবং এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই শক্তিটিকে যেভাবে এম্পাওয়ার্ড করেছে, তারা কিন্তু বিএনপিকে এম্পাওয়ার্ড করেনি, তারা জামাতকে এম্পাওয়ার্ড করেছে। এই শক্তিগুলো সিমেন্টেড হয়ে আবার রাজপথে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে জামাত এবং এনসিপি তারা কেন পদত্যাগ করতে যাবে? আমরা যারা সাধারণ চিন্তা করি বা যাদের কাছে মনে হয় যে এমপি হওয়া মানেই তো প্রতি মাসে একটা মাসোহারা পাওয়া, প্রায় লাখ 2 টাকা বেতন ভাতা, সুযোগ সুবিধা পাওয়া, নির্বাচনী এলাকায় মাতব্বরি করা, আর নির্বাচনী এলাকায় মাতব্বরির বাইরে সরকারি বরাদ্দ রয়েছে, টিআর রয়েছে, কাবিখা রয়েছে, এগুলো তো আছেই। এরপরে সংসদে গিয়ে সরকারের সাথে সেই দহরম মহরম সম্পর্ক, রাষ্ট্র ক্ষমতার ভাগিদার হওয়া, এগুলো দৃশ্যমান। কিন্তু সবাই তো আর কেবল লোভী মানুষ নয়, আর সবাই যাকে বলা হয় যে একটা পদ পদবীর জন্য তাদের জীবন বিসর্জন করতে চায় না। আর যে কোনো জিনিস পাওয়ার আগে এক ধরনের কামনা থাকে, বাসনা থাকে, লোভ থাকে, লালসা থাকে। কিন্তু মানুষ যখন পেয়ে যায়, কোনো একটা বিষয় পেয়ে যায়, তখন ওটার সে অ্যাবসলিউট মালিকানা, ওটার সৌন্দর্য সে এককভাবে ভোগ করতে চায় এবং ওটার একটা লিবার্টি সে চায়। সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যে কোনো সম্পর্ক হোক, বিয়ে হোক, শাদী হোক, মানে এখানে আসলে অংশীদারিত্ব কোনো অবস্থাতেই মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে ধরেন বিএনপি সরকার গঠন করেছে, সেটা একটা, জামাত বিরোধী দল দ্বিতীয় একটা। এখন এই বিরোধী দল হিসেবে তার যে ট্রেডিশনাল স্বাভাবিক যে ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটা সে চাইতে পারে। আর জুলাই আগস্টের মূল উদ্যোক্তা রূপে, আন্দোলনের মাস্টারমাইন্ড এবং শক্তি বা ফোর্স হিসেবে, ইনভেস্টর হিসেবে, তারপরে মাঠে ময়দানের ডাইরেক্ট সোলজার হিসেবে এনসিপি এবং জামাত এখানে কিছুটা প্রিভিলেজ তারা পেতে পারে, চাইতে পারে। বা বিএনপির সঙ্গে নির্বাচন পূর্ব সময় তাদের যে সমঝোতাগুলো হয়েছে, সেই সমঝোতাগুলো তারা মানে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে চাপ প্রয়োগ করবে, বিএনপির কাছে সেটা আশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর গত 4 মাসে বা 5 মাসে শুধু আনাকুম জানাকুম, মানে এখানে লোক দেখানো, তারপরে সার্কাস্টিক,
ম্যাজিক্যাল মানে জাদুকরি এই বিষয়গুলো বেশি হয়েছে। জামাতের সভাপতির বাসায় প্রধানমন্ত্রী গেছেন, নাহিদ ইসলামের বাসায় প্রধানমন্ত্রী গেছেন, এটা দেখতে অনেক সুন্দর, মানুষ বাহাবা দিয়েছে। কিন্তু নাহিদ ইসলাম এবং জামাতের আমির জানেন যে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে কীভাবে বেইজ্জতি হচ্ছেন। উপরে উপরে আপনার মলম লাগিয়ে দিচ্ছে, পিছন দিক থেকে আপনাকে আচ্ছা মতো চাকু মেরে দিচ্ছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। প্রধানমন্ত্রী তিনি আগে দেখা হলে আগে জামাতের সভাপতিকে সালাম দিচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী যারা জুতো টানেন তারা বলছেন ওটার নাম সুম্মা শফিক, শালাকে ধরো, শালা একটা ভণ্ড, এরকম কথাবার্তা। তখন এটা আসলে মিলে না। প্রধানমন্ত্রী দেখা গেল যে নাহিদ ইসলামকে তোয়াজ তদবির করছে, আর দেখা গেল যে ছাত্রদলের যুবদলের যারা নেতা রয়েছেন যাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভালো সম্পর্ক, তারা অকথ্য ভাষায় নাহিদকে নাহিদের বাপকে তুলে গালাগাল করছে, বাপমা তুলে গালাগাল করছে। ফলে এই জিনিসগুলো কন্ট্রাস্ট অ্যান্ড কন্ট্রাডিক্ট তৈরি করছে এবং এর ফলে মানসিকভাবে জামাত এবং এনসিপি ভেঙে পড়েছে। নাম্বার 1। নাম্বার 2 হলো তাদের মধ্যে একটা নিদারুণ আতঙ্ক তৈরি হয়েছে। 1 নম্বর আতঙ্ক হলো যে যদি কখনো গণেশ পরিবর্তন হয়, আওয়ামী লীগ, এখানে আমি একটা জিনিস বলে রাখি যে যাই বলুক না কেন, আমি প্রথম দিন থেকে বলছি আগামী 20 বছরের মধ্যে যে কোনো ফর্মে আওয়ামী লীগ ফিরে আসাটা এটি অসম্ভব একটা বিষয়। শেখ হাসিনা আসতে চাচ্ছেন, তিনি আসবেন বা আসতে পারেন, ওই পর্যন্তই আসবেন। 1 দিনে জমায়েত হবে, 2 দিন জমায়েত হবে, এরপর আপনি আর কাউকে খুঁজে পাবেন না, দেন তাকে জেলে যেতে হবে। এর আগে ধরেন শেখ হাসিনা যেভাবে জনপ্রিয়, খালেদা জিয়া তেমন জনপ্রিয় ছিল, তাকে যেদিন জেলে নেওয়া হলো কি হয়েছে বলেন? গোলাম আজম সাহেবকে জেলে নেওয়া হয়েছে, কি হয়েছে? সাইদি সাহেবকে জেলে সে পচে গলে মরে গেছে, তার লাশটা ঠিকমতো দাফন করতে দেওয়া হয়নি, তার কবরের সামনে গিয়ে মানে কেউ গিয়ে সেই কবর জিয়ারত করবে সেই সুযোগটা দেওয়া হয়নি। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর তছনছ করে দেওয়া হয়েছে, কি করতে পেরেছে? কিচ্ছু হয়নি। এগুলো রাষ্ট্র ক্ষমতা একটা বিরাট ব্যাপার। তো যেটা হবে সেটা হলো এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহের কারণে তৃতীয় কোনো পক্ষ ক্ষমতা চলে আসবে। সেটা মিশরের শিশির মতো হতে পারে, কিংবা পাকিস্তানের পারভেজ মোশাররফ হতে পারে, কিংবা আসিম মুনিরের মতো হতে পারে, কিংবা ধরুন এখন অপ্রত্যাশিতভাবে ইমরান খান চলে যাওয়ার পরে যেভাবে সেই নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ এলেন এবং পাকিস্তান পিপলস পার্টির সমর্থন নিয়ে ক্ষমতা দখল করলেন, এটা মানে কোনো রাজনৈতিক ডিকশনারিতে পড়ে না। এক্ষেত্রে বাংলাদেশে ধরেন কোনো কারণে যদি এরকমভাবে একটা সরকার চলে আসে যে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে সরকার গঠন করতে বলা হলো, অথবা ধরুন সেই কমিউনিস্ট পার্টির বাইরে গিয়ে দেখা গেল যে অন্য যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধরুন ডক্টর রেহমান সোবহান, হোসেন জিল্লুর রহমান, এখনও যে সমস্ত লোকজন আছে এরকম যারা সমাজে পিছন থেকে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ তাদেরকে শক্তি যোগালো, আর সামনে 20 থেকে 25 জন যে দেশের বরেণ্য ব্যক্তি তাদেরকে এনে একটা সরকার ফর্ম করা হলো। এই যে একটা পরিবর্তন হয়ে যাবে বা হয়ে যেতে পারে যদি এই জামাত এনসিপি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে, অথবা জামাত এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা চরম আকার ধারণ করে, তখন এরকম একটা ঘটনা ঘটবে। সেখানে আওয়ামী লীগের লোক মাঠে শক্তিমত্তা দেখাবে, তারা মানে এখানে মানে গুটির চাল চালবে, যত রকম অনাসৃষ্টি তৈরি করবে, কিন্তু মূলধারা রাজনীতিতে তাদেরকে ফিরে আসতে আরও বহু বছর অপেক্ষা করতে হবে। তো যেটা বলছিলাম যে পরিস্থিতি কতটা ভয়াবহ, এবং জামাত এনসিপি অনেক যারা সাধারণ মানুষ তারা হয়তো বলতে পারেন যে না এটা হবে না, এটা অসম্ভব ব্যাপার, এই পদ পাওয়া এতকাল পরে তারা পেয়েছে, এটিকে সহজে ছাড়া যায়। কিন্তু বোঝার চেষ্টা করুন, জামাত 1986 সনে যখন এরশাদের পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল সম্ভবত 10 জন, এই 10 জন এমপি তারা পেয়েছিল কত বছর পরে? বহু বছর পরে। তারা 1971 সনের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মিলিটারি সরকার ছিল, সেই সরকার তাদের 2 জন মন্ত্রী ছিল, তাহলে সেক্ষেত্রে 1971 সনে তারা রাষ্ট্র ক্ষমতা ছিল। মানে যেভাবে তারা ডক্টর ইউনূসের জামানাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তেমনি 71-এ কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল। তাহলে 71-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের 17 বছর পরে বা 16 বছর পরে তারা আবার সংসদে এলো, 10টা সিট পেল। কিন্তু এরশাদ সাহেব তাদের সঙ্গে কথা রাখলেন না, ফলে বিএনপি ওখানে আগেই যায় না নির্বাচনে, তখন আওয়ামী লীগ এবং জামাত সেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করলো। এরপর এরশাদ একটা গৃহপালিত বিরোধী দল বানিয়ে আসম আব্দুল রফের মাধ্যমে সেই 86 নির্বাচনের পরে, যেটা 88 নির্বাচন, 6 পার্লামেন্ট ইলেকশন করলো, আর ওরা পদত্যাগ করলো 5th পার্লামেন্টে বোধ হয়। এই গেল 86 সনে। আবার ধরুন সেই 91 পার্লামেন্টে, 1991 পার্লামেন্টে তারা আবার পদত্যাগ করলো। আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আবার পদত্যাগ করলো। ফলে এই স্বাধীন বাংলাদেশে 2বার পার্লামেন্ট থেকে পদত্যাগ করার যে নজির, এটা জামাতের আছে, এটা বিএনপির আছে। আর খুব ঘন ঘন ক্ষমতায় গিয়ে মানে ক্ষমতা হারানোর অভিজ্ঞতা বাংলাদেশে সবচেয়ে বেশি বিএনপি জাস্টিস সাত্তারের সময়টাতে ক্ষমতা হারিয়েছে একবার, জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে ক্ষমতা
রশি নিয়ে টানাটানি এবং ক্ষমতা জিয়া পরিবারের বাইরে জাস্টিস সাত্তারের কাছে চলে গেছে, অর্থাৎ এটা প্রথম। তারপরে সাত্তার সাহেবের মাধ্যমে দলগতভাবে ক্ষমতায় গেছে, 96-তে ক্ষমতায় গেছে, তারপরে 2007 সনে ক্ষমতায় গেছে, এবং প্রতিবারই তারা ক্ষমতা পেয়েছে অলৌকিকভাবে, আর ক্ষমতা তারা হারিয়েছে বিভিন্ন রকম জটিলতার কারণে। ফলে তারেক রহমান সাহেব যদি এই যে ক্ষমতা পেয়েছেন, তিনি ট্র্যাডিশনালি যেভাবে সাত্তার সাহেব ক্ষমতা পেয়েছেন, যেভাবে তার বাবা পেয়েছেন, যেভাবে 91-তে তার মা পেয়েছিলেন, যেভাবে অপ্রত্যাশিতভাবে 2001 সনে তারা ক্ষমতা পেয়েছিলেন, এইভাবেও ঠিক অপ্রত্যাশিতভাবে অনেকটা মানে ম্যাজিক্যালি এই বছর বিএনপি যে ক্ষমতা লাভ করেছে, বিশেষ করে তারেক রহমান সাহেব, তো সেটা যদি আবার সেই অতীতের মতো যেভাবে ক্ষমতা পেয়েছে, আবার অতীতের মতো যদি সেই ক্ষমতাচ্যুত হয়, এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো ঘুরে ফিরে শনি একই জায়গাতে আসে। আপনি দেখবেন যে আপনাকে একটা মশায় কামড় দিয়েছে, ধরেন আপনার একেবারে শরীরের যেই জায়গাটাতে মশা কামড় দিয়ে গেল, আপনি দাঁড়িয়ে দিলেন, একটু পরে সে ঠিক ওই জায়গাতে এসে বসবে। মাছি দেখবেন ঘ্যান 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 করছে, আপনার নাকের উপর বসছে, মাথার চান্দির উপর বসছে, গালের উপরে বসছে, আর কপালে, এই কয়েকটা জায়গাতে সাধারণত মাছি বসে। আপনি তাড়িয়ে দিলেন, ঘুরে ঘুরে এসে ঠিক সেম জায়গাতেই এই বদমাইশটা আবার বসবে। এমনি মানুষের জীবনে যে সফলতা, ঘুরে ফিরে একইভাবে এক একজনের জীবনে সফলতা আসবে। কোনো মানুষ দেখবেন সে জন্মই হয়েছে তার রাজা হিসেবে, কোনো মানুষের জন্মই হয়েছে তার নাপিত হিসেবে, মেথর হিসেবে। তো এই যে জন্ম, তার শুরুটা, কোনো মানুষ দেখবে যে খুব অল্প পরিশ্রমে আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেন, কোনো মানুষ দেখবেন সারাদিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে হয় না, দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। কোনো মানুষ খুব ভালো মানুষ কিন্তু সমাজ তাকে খারাপ জানে, কোনো মানুষ খুব খারাপ মানুষ কিন্তু সমাজ তাকে ভালো জানে, এটা হয়। তো সেক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা মানুষের একটা ঠিকুজি থাকে, প্রত্যেকটা দলের একটা ঠিকুজি থাকে, প্রত্যেকটা দেশের একটা ঠিকুজি থাকে। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, মক্কা মদিনার ভবিষ্যৎ কী হবে, এটা গত 8-10 হাজার বছরে যেভাবে হয়েছে, সবচেয়ে ভালো যেভাবে হয়েছে আমরা সেরকম ভালো হতে পারবো, আর সবচেয়ে খারাপ যে অবস্থায় গেছে আমরা সেই রকমই হতে পারি, এর বাইরে যাবো না, ওটা আমাদের একটা ঠিকুজি। তদ্রূপ বিএনপির যে ভালো দিকগুলো, মানে তার কখন ক্ষমতা আসে, কখন ভালো করে, কীভাবে ভালো করে, সেগুলো অতীতে যেভাবে করেছে এবারও একইভাবে হবে। আবার বিএনপির পতন অতীতে যেভাবে হয়েছে একইভাবে হবে। দেখেন জামাতের, আওয়ামী লীগের পতন শুরুটা যেভাবে হয়েছে, পতনটা সেভাবে হয়েছে, এবং সেই আগস্ট মাসে ঘুরে ফিরে তাদের জীবনে এই দুর্ভোগ দুর্দশা আসতে থাকে। তো সেক্ষেত্রে জামাতের এই যে পদত্যাগ করা, মাঝপথে মানে আপনার সাথে বন্ধুত্ব একসাথে চললো, কথাবার্তা চললো, হঠাৎ করে তারা আপনার পেছন থেকে সরে পড়লো, এই ঘটনা তাদের জন্য ডাল ভাত। একসময় এর সাথে সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, তারা এরশাদকে ছেড়ে দিয়ে শেখ হাসিনার সঙ্গে তারা গেল, শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে তারা বেগম জিয়ার সাথে গেল 91 সনে, বেগম জিয়াকে ছেড়ে দিয়ে তারা আবার আওয়ামী লীগের সাথে গেল, আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে তারা আবার বিএনপির সাথে গেল, বিএনপির সাথে গিয়ে তারা আবার 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে গেল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের পরে তারা আবার বিএনপির সাথে গেল, আবার বিএনপিকে ছেড়ে দিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেল, আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে তারা বিএনপির সঙ্গে যে সমঝোতা করেছে, সেই সমঝোতা থেকে তারা বের হয়ে এসে আবার যদি তারা নতুন কোনো তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ, এমনকি আওয়ামী লীগের সঙ্গে তারা একত্র হয়, এমনকি ভারতের সাথে যদি তাদের বন্ধুত্ব হয়ে যায়, আমি তো আশ্চর্য হব না। এটাই তাদের ঠিকুজি, এটাই তাদের ক্যারেক্টারিস্টিক্স। আর অন্যদিকে যদি এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, পার্লামেন্ট ডিজলভ হয়ে যায়, সারা দেশ আবার উত্তাল হয়ে যায়, এবং সরকার যদি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, এতে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো এই ঘটনা বিএনপির জীবন অতীতে বহুবার ঘটেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন, প্রতিবেদন দেখতে পারলেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের আলোচনা শুনতে পারলেন। দর্শক শ্রোতা, এই জুলাই মাসকে কেন্দ্র করে কিন্তু এনসিপি বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জুলাই মাস শেষ, এখন আগস্ট মাস। দর্শক, এই আগস্ট মাসে আমাদের বাংলাদেশের মনে করেন ইতিহাসে কিন্তু অনেক মানুষ আছে যারা পৃথিবী থেকে চলে গিয়েছে, সেনা অভ্যুত্থানে তাদেরকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দেওয়া হয়েছে, আমি বুঝতেই পারতেছেন। তো সবকিছু মিলে আগস্ট মাসে কি কিছু হবে? আর নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বারবার লাগাম ছাড়া বক্তব্য দিচ্ছে, বিএনপি নেতাকর্মীদের অভিযোগ। তাছাড়া বিভিন্ন জায়গায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। তে নাসিরউদ্দিন পাটোয়ারির জন্যই কি এনসিপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে? এনসিপি কি বিপদে পড়তে চলেছে? দর্শক, সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি শেষ করছে এখানেই। সকালে ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ধন্যবাদ।